আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা একদম চলে আসলাম আমাদের সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার নিয়ে, তাই না? এই চ্যাপ্টারে আমরা জানি বই পড়া লাগে মোটামুটি। সবগুলা ম্যাথের থেকে বই বেশি আসে। তো হয়তো তোমরা অনেকেই বইটা পড়ো নাই বা শেষ মোমেন্টে বুঝতেছো না যে ভাইয়া বইয়ের অংশগুলো তো কঠিন লাগে। এটা কিভাবে গুছায় পড়বো? তো আমরা চেষ্টা করব এই ক্লাসের মধ্যে একদম ভালোভাবে গুছানোর পড়ার জন্য। আমরা নোট করব অনেক কিছু। তো চলো শুরু করা যাক। একদম প্রথম প্রশ্ন দেখো। 4.5 10 টু দি পাওয়ার 30 কেজি ভরের একটা নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হলে ব্যাসার্ধ কত হবে? এখন একটা কৃষ্ণগহ্বরে কি হয়, আলো বের হতে পারে না। তার মানে এই যে মুক্তিবেগ, এটা হবে আলোর বেগের সমান বা তার থেকে একটু বেশি। আসলে সমান হলে তো বের হয়ে চলে যাবে। আমরা ভাববো যে মুক্তিবেগটা আলোর বেগের সামান্য বেশি। কত বেশি এটা তো আমরা জানি না, এই জন্য আমরা আলোর বেগের সমান ধরে কাজ করব। সো নর্মালি মুক্তিবেগের সূত্র কি হয়, √2gm/r। এখন এটা সমানই কি হবে, আলোর বেগ। তা আমরা এটা লিখতে পারি যে 2gm/r সমান কি, c²। এখান থেকে আসে এই যে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বা একটা কৃষ্ণগহ্বরে পরিণত হলে গ্রহের ব্যাসার্ধ কত হইতে হবে, হতে হলে তাহলে এটা হলো r সমান 2gm/c²। সো ভ্যালুগুলো বসাও। 2 ইন্টু জি, যে ভ্যালু কত 6.673 10 টু দি পাওয়ার -11। তারপর m এর ভ্যালু দেওয়া আছে 4.5 10 টু দি পাওয়ার 30 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এটার উপর স্কোয়ার। আচ্ছা, এটা কত আসে, r সমান আসে 6.673 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে কি এত কিলোমিটার, তাহলে 6.7 কিলোমিটার, 6.7 কিলোমিটার। ওকে, তারপর দেখো একটা ঘটনা দিগন্তের ব্যাসার্ধের সমীকরণ, এই যে যেটা করলাম আমরা, r সমান কি 2gm/c²। r সমান হবে 2gm/c²। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে তার বেশিরভাগই এই সূত্র থেকে আসছে, জানো। 1 পারসেক, আমরা খেয়াল রাখবো 1 পারসেক কি একটা দূরত্ব। 1 পারসেক হচ্ছে দূরত্ব। তাহলে 1 পারসেক সমান হলো 3.2616 লাইট ইয়ার। আবার 1 লাইট ইয়ার সমান কি 3.2616 ইন্টু 9.46 10 টু দি পাওয়ার 15 মিটার। 9.46 10 টু দি পাওয়ার 15 মিটার। তো 1 পারসেক সমান কি আসে, এটা মুখস্থ ভ্যালু বসাচ্ছি অবশ্য, 3.084 10 টু দি পাওয়ার 16 মিটার, বুঝছো, 10 টু দি পাওয়ার 16 মিটার। সো এটাকে আমরা কি লিখতে পারি 3.08 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। তার মানে 1 পারসেক সমান হলো 3.26 লাইট ইয়ার এবং 3.08 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার, 13 কিলোমিটার বা 16 মিটার। তাহলে সবাই এটা তুলে নাও। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কোন নক্ষত্রের ভর যদি 2 থেকে 3 সৌরভরের মধ্যে হয়, নক্ষত্রের শেষ পরিণতি কি হবে? এই নক্ষত্রের পরিণতি বোঝার জন্য আমরা একদম নোট করে পড়বো। তাহলে দেখো শুরু করি। আমি একটু গল্পের মতো করে বলবো, তোমরা হচ্ছে বিষয়টা শুনবা এবং যেটা নোট করা দরকার সেটা নোট করে নিবা। এখন ধর নক্ষত্রের ভর যদি হয় 1.4 এর কম, বিজ্ঞানী চন্দ্রশেখর, সুব্রানামিয়াম চন্দ্রশেখর নামে একজন বিজ্ঞানী, তখন বিজ্ঞানীদের একটা সভা অনুষ্ঠিত হয়, বুঝছো। ওনার বাসা কিন্তু কোথায় ছিল, ভারতবর্ষে। ওনার চাচা হচ্ছে, নামটা খেয়াল পড়তেছে না, মানে ওনার চাচাও তোমার ফিজিক্সে নোবেল পাওয়া। যাই হোক, তো সুব্রমণিয়াম চন্দ্রশেখর একবার কি করলেন, একটা সভাতে গেল। তো তার আগে মানে বিজ্ঞানীদের সভা হয় যেখানে, উনি এক বিজ্ঞানীর সাথে কথা বলেন। কিন্তু ওই বিজ্ঞানী উনি প্রথমে আশ্বাস দিলেন যে না, তোমার থিওরিটা অনেক ঠিক আছে। চন্দ্রশেখর একটা সীমা দেখাইলো কি 1.4 এম নট, কারণ কোন একটা নক্ষত্রের অবশিষ্ট ভর যদি 1.4 এম নটের বেশি হয়ে যায়, তাহলে এটা আর তোমার নক্ষত্র হিসেবে মৃত্যুবরণ করে না। এখানে আজব কিছু ঘটনা ঘটে, বিস্ফোরণ হতে পারে, আর বিস্ফোরণ হয়ে কৃষ্ণগহ্বর গঠন হতে পারে। তো একজন বিজ্ঞানী ছিলেন, ওই বিজ্ঞানী হচ্ছে ওনাকে প্রথম আশ্বাস দিল। পরে একদম ওনার সাথে এত যাচ্ছে তাই বিহেভিয়ার করছে যে সুব্রমণিয়াম চন্দ্রশেখর একদম হতাশ হয়ে পড়ছে, যে কি এত বড় একজন বিজ্ঞানী আমাকে সবার সামনে অপমান করলো, এরকম। পরবর্তীতে দেখা গেছে কি এই সুব্রমণিয়াম চন্দ্রশেখরের যে চন্দ্রশেখর সীমা, এটাই আসলে সঠিক। তো এই জিনিসটা আমরা এখন দেখব যে একটা কোনো নক্ষত্রের ভর এটা যদি হয় 1.4 এম নট থেকে কম, 1.4 এম নট বা
তার থেকে কম। তাহলে নক্ষত্রের ভর যখন 1.4 এম নট থেকে কম হবে তখন নক্ষত্রটা কিভাবে মৃত্যুবরণ করবে? তাহলে দেখো সবার আগে যেটা হবে, নক্ষত্রের মধ্যে কি ফিউশন বিক্রিয়া চলতে থাকে। ফিউশন বিক্রিয়ার ফলে নক্ষত্রে কি হয়, তোমার ওখানে জ্বালানি হিসেবে কাজ করে, তাই না? হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হয়। তাহলে এই ফিউশন বিক্রিয়ার কারণে পরমাণুগুলো চায় যে দূরে সরে যেতে, আর মাধ্যাকর্ষণ চায় কাছে টেনে রাখতে। সো এই দুটো একটা ব্যালেন্স মিলে আসলে নক্ষত্র টিকে থাকে। এখন যখন তোমার হাইড্রোজেন ফুরিয়ে যাবে তখন তো কেন্দ্রে আর হচ্ছে না, বিক্রিয়াগুলো ঠিকভাবে চলতেছে না, একটা সময় তো হাইড্রোজেন সব হিলিয়ামে কনভার্ট হয়ে যাবে, তাই না? তখন কি মাধ্যাকর্ষণকে ঠেকানোর তো কেউ নাই। তখন যেটা হয়, তোমার কেন্দ্রটা সংকুচিত হয়, নক্ষত্র অনেক উত্তপ্ত হয়। কেন্দ্র সংকুচিত হয়ে সবগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, তখন অনেক বেশি তাপ জেনারেট হয়, বুঝছো? অনেক বেশি, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, ঠিক আছে, অনেক বেশি হিট জেনারেট হয়, যার কারণে তোমার নক্ষত্রটা লালের মতো দেখায়। তাহলে নক্ষত্র তখন কি হয়ে যায়, আমরা এটাকে বলি রক্তিম দৈত্য বা লাল দানব। রক্তিম দৈত্য হবে। এরপর বাইরে যে বস্তুটা ছিল, মানে ধরো কেন্দ্র তো সংকুচিত হচ্ছে ধীরে ধীরে, বাইরে এখনো মাধ্যাকর্ষণ রেখা পৌঁছাচ্ছে না, তখন কি হয়, বাইরের যেটা নীহারিকা হিসেবে ছুটে চলে যায়, বাইরে নীহারিকা হিসেবে ছুটে চলে যায়। যাই ওটা আমাদের বইতে নাই, আমাদের বইতে পরে অবস্থা বলা আছে। এর পরে অবস্থা হচ্ছে, বাইরের অবস্থা যখন চলে গেল তখন নক্ষত্রের কি থাকে, শুধুমাত্র কেন্দ্র অবশিষ্ট থাকে। চিন্তা করো, আমার নক্ষত্র কেন্দ্র ঘনীভূত করতেছে, আমি একদম লাল টকটকে হয়ে গেলাম, বাইরের স্তরটা ফুলে ফেপে যাচ্ছে, কেন? কারণ এই কেন্দ্র যে হিট জেনারেট করতেছে বাইরেটাকে, ওটা আবার প্রসারিত করে। তাহলে কেন্দ্র সংকুচিত হয়, বাইরে প্রসারিত হয়, আলটিমেটলি বাইরের অংশটা বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরিত হওয়ার পরে শুধু অবস্থা থাকে কেন্দ্র। কেন্দ্র তখন কি হয়, কিন্তু আর কোনো বিক্রিয়া চলতেছে না, তখন একটা সময় কেন্দ্রটা কি হয়, সংকুচিত না হয় সাদা বামন হয়, তখন কেন্দ্র কি হবে, শ্বেত বামন। তাহলে রক্তিম দৈত্য থেকে হবে শ্বেত বামন। বামন কেন বললাম, ওই যে বাইরের অংশ তো চলে গেছে, তাহলে কেন্দ্র থাকলে কি ছোট দেখাবে না, সাদা রঙের ছোট দেখায়, দেখে এটাকে আমরা বলি শ্বেত বামন। তারপর কি হবে, এরপর হয় কালো বামন। শ্বেত বামনের পরে তোমার নক্ষত্রটা ধীরে ধীরে তাপ হারাচ্ছে, শ্বেত বামন অবস্থায় তাপ অনেক বেশি, এরপর ধীরে ধীরে তাপ বিকিরণ করে, তখন আমরা সেটাকে কি বলি, কালো বামন। তাহলে কি প্রথমে হলো নক্ষত্র, রক্তিম দৈত্য লাল রং দিয়ে দেখা উচিত ছিল, আচ্ছা রক্তিম দৈত্য, শ্বেত বামন, এরপর কালো বামন। এটা কার মৃত্যু? এটা হচ্ছে 1.5 নট বা তার থেকে কম যাদের, এটা হচ্ছে চন্দ্রশেখর সীমা, বুঝছো? যে নক্ষত্রের ভর যখন 1.4 এম নটের থেকে কম হয় তখন সেটার মহাকর্ষ বল ব্যালেন্স করে রাখতে পারে। তারপর মহাকর্ষ বল আর ওই যে তোমার বিক্রিয়া আছে এটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, কিন্তু না হলে ব্যালেন্সটা থাকে না। যেমন আমরা দেখি পরে কি হয়, ধরলাম এখন ভরটা হচ্ছে 1.4 এম নট থেকে বেশি, তাহলে সেটা কি 1.4 এম নট থেকে, এম নট কি সূর্যের ভর, এখান থেকে 3 এম নটের মধ্যে এই নক্ষত্রগুলা কি হবে? সো এই নক্ষত্রটা প্রথমে হবে নক্ষত্র থেকে অতি রক্তিম দৈত্য, এটা বলতে পারি অতি রক্তিম দৈত্য, আগের মতোই, কারণ কেন্দ্র সংকুচিত হচ্ছে আর এটা বাইরে প্রসারিত হবে, তাই একটা সময় কি হয়, এখানে তোমার একটা বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণটাকে আমরা বলি সুপারনোভা বিস্ফোরণ। আমাদের ইসাক স্যার বইতে এভাবে বলা আছে, যেখানে একটা বিস্ফোরণ হবে সুপারনোভা, সুপারনোভা বিস্ফোরণ। তারপর এই সুপারনোভা বিস্ফোরণের ফলে কি হয়, এখানে তোমার প্রোটন আর নিউট্রন গুলা একসাথে যুক্ত হয়ে যায়। সুপারনোভা বিস্ফোরণের পরে ভর যদি অবশ্যই থাকে 1.4 এম থেকে 3 এম নটের মধ্যে, তাহলে কি হয়, ওখানে প্রোটন আর নিউট্রন একত্রিত হয়ে নিউট্রনে পরিণত হয়। তাহলে এই যে পুরো নক্ষত্রটা ছিল এটা কি হবে, নিউট্রন নিউট্রন নিউট্রন, শুধু নিউট্রন দিয়ে ভরা, তখন আমরা সেটাকে বলবো নিউট্রন স্টার। সো আমরা এই মাঝখান ধাপগুলো যদি খেয়াল নাও রাখি, সব থেকে ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখা যে 1.4 এম নট থেকে 3 এম নটের মধ্যে যাদের ভর, তারা কি হয়, নিউট্রন স্টারে পরিণত হয়, নিউট্রন স্টারে পরিণত হয়। এখন আসি যারা হচ্ছে তোমার ভর 3 এম নটের বেশি, তাহলে যাদের ভর 3 এম নটের থেকে বেশি, 3 এম নট এর বেশি,
তাদের কি হবে? থিরিয়াম নটে বেশি হলে আবারও রক্তিম দৈত্য, আবারও সুপারনোভা, এবং সবশেষে যেটা তৈরি হবে রক্তিম দৈত্য, তারপরে আবার সুপারনোভা, আর সুপারনোভার পরে সবশেষে তৈরি হবে এটা কৃষ্ণগহ্বর। সো আমাদের এখানে মেইন জিনিস এটাই লাগবে যে এটা কি হয়, কৃষ্ণগহ্বরে পরিণত হয়, এবং কৃষ্ণগহ্বরে মানে মহাকর্ষ বল এত বেশি যে এখান থেকে আলো বের হতে পারবে না। ঠিক আছে, তো এখানে একটা কনফিউশন আছে, মানে ইসাক স্যারের বইতে ওইভাবে বলা আছে সুপারনোভা হচ্ছে তোমার 1.4 এম থেকে 3 এম এর মধ্যে হয়, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সুপারনোভাটা আমরা ইয়ার মধ্যেই ধরি, 3 এম উপরে গেলে তখন সুপারনোভা হয় এটাকে ধরি। আচ্ছা, যাক বইতে আমরা যেভাবে আছে সেভাবে পড়বো, তাহলে আমরা জাস্ট সিরিয়ালগুলো নোট করে নিব কোনটার পরে কি হয়। আমাদের এটা লাগবে 3 এম বেশি হলে সুপারনোভা হয়ে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হচ্ছে। তাহলে 2 থেকে 3 সৌরভের মধ্যে কি হয়, শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে নিউট্রন স্টার বা নিউট্রন বামন, আসলে বামন না, এটা নিউট্রন স্টার হবে। আর কৃষ্ণ বামন কাদের, যার 3 এম থেকে বেশি। তারপর এই যে শ্বেত আর কালো বামন আছে, এটা কার? যাদের ভর 1.4 এম থেকে কম, এদের পরিণতি। পরের প্রশ্নটা দেখো, সুপারনোভা পরবর্তী ধাপটা কি? তাহলে সুপারনোভা পরবর্তীতে কি হয়? আমরা দেখছিলাম সুপারনোভা পরে হয় কৃষ্ণগহ্বর হবে অথবা নিউট্রন স্টার হবে আমাদের ইসাক স্যারের বই অনুযায়ী, তাহলে সেটা হলো নিউট্রন স্টার। মহাকাশের দূরত্ব মাপা হয় কোন এককে? দূরত্ব মাপার জন্য আমরা কি কি একক ইউজ করি? একটা হচ্ছে নভ একক, তারপর আলোক বর্ষ, আর এটা কি ভাই পারসেক। তাহলে নভ একক যে এত নভ ডিস্টেন্স, তারপর আলোক বছর, আলোক বছর তো আমরা জানি লাইট ইয়ার, তাই না? এত লাইট, এটাই বেশি ইউজ করি, এবং পারসেক, পারসেক দিয়েও কিন্তু আমরা মাপতে পারি। আচ্ছা, এরপর দেখো, তাহলে আমাদের সঠিক উত্তর হবে তিনটাই। মহাকাশে আমরা কি কিভাবে মাপতে পারি? নভ এককে, তারপর পারসেকের মাধ্যমে, এবং আলোক বছর এককে, তিন ভাবেই মাপা যায়। নভ একক বুঝো? নভ একক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আসলে পৃথিবী আর সূর্যের দূরত্ব, পৃথিবী আর সূর্যের দূরত্ব। এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমি যেটা খেয়াল রাখতাম যে 15 কোটি কিলোমিটার, তাই না? আমরা ছোটবেলায় পড়ছি পৃথিবী আর সূর্যের দূরত্ব কত, 15 কোটি কিলোমিটার, তার মানে 15 ইন্টু 10⁻7 কিলোমিটার, 15 ইন্টু 10⁻7 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে মাপি। তারপর দেখো, কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? আমরা জানি এই যে হিগস বোসন কণা আছে, এটা আমাদের অনুশীলনী একদম প্রশ্ন, যে হিগস বোসন কণাটা ঈশ্বর কণা নামে পরিচিত। হিগস বোসন কণা ঈশ্বর কণা নামে পরিচিত। হাবলের সূত্র অনুসারে কোন লিখছো সঠিক? আমরা জানি হাবলের সূত্র অনুসারে এই যে গ্রহগুলো এক অন্যতে সরে যাচ্ছে, এটা কি এদের ডিস্টেন্সের সমানুপাতিক, তাই না? ভি সমান হচ্ছে এইচডি। হাবলের সূত্র অনুসারে ভি সমান এইচডি, তার মানে ভি সমানুপাতিক ডি। তো ভি আর ডি এর মধ্যে সম্পর্ক কি হবে? আমাদের সমানুপাতিক। সমানুপাতিক হলে কোন গ্রাফ হয়? সমানুপাতিক হলে গ্রাফ হবে 1 নাম্বারটা, কারণ মূল বিন্দুগামী সরলরেখা, এটা হলো সমানুপাতিকের গ্রাফ। এরপর দেখো, নীহারিকা গঠনকারী প্রধান উপাদান কারা? মানে কোন উপাদানগুলো আসলে নীহারিকা তৈরি করে? তাহলে নীহারিকা গঠনকারী প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। নীহারিকার মধ্যে সবথেকে বেশি থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম। আর এগুলোই তো বলছিলাম, নীহারিকা গুলো পরে চলে যায়, যখন গ্রহণটা সংকুচিত হতে থাকে, নীহারিকা এই হাইড্রোজেন হিলিয়ামই আসলে চলে যাচ্ছে বিস্ফোরিত হয়ে। এরপর দেখি, সুপারনোভার ভর সৌরভের কত গুণ? আসলে 3 এম নটের উপরে গেলেই হয়, তার মানে ওই হিসাবে 4ও হবে 5ও হবে। তো প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক আছে? তবে আমরা যেটা করতেছি এখানে সর্বোচ্চ মানটাই দাগাইতেছি, আমরা রিস্ক কেন নিব, যেটা হাইয়েস্ট ভ্যালু এটা দেখাবো। তবে এখানে সত্যি বলতে সুপারনোভা ভর কি হয়, সৌরভরে তোমার 3 গুণে বেশি হলেই সুপারনোভা হচ্ছে বিস্ফোরণ, তাই না? প্রশ্নটা একটু ভুল আছে আর কি। ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক কার? আমরা জানি ঘটনা দিগন্ত কার হয়? নক্ষত্রের ঘটনা দিগন্ত হয়। তাহলে ঘটনা দিগন্ত হচ্ছে নক্ষত্রের। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে 3 নাম্বার কক্ষপথে কি NH/2π যদি হয় তাহলে কি হবে 3h/2π, এটা ধরে আমরা করতে পারি ইজিলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষের মোট শক্তি আর বিভব শক্তি অনুপাত কত?
বড় পরমাণুর তাহলে মোট শক্তি আর বিভব শক্তির অনুপাতটা কত। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে মোট শক্তি যদি হয় ই টোটাল, এটা হলো ইপি বাই 2, ইপি বাই 2 আর মাইনাস ইকে। তাহলে এটা কি হয়, আমি একদম অ্যাকচুয়াল ভ্যালুটা বলতেছি না, এটা অনেক বড়। আমাদের যেটা দরকার, আমাদের যেটা জানতে হবে, এটা হাজারিন এসআই বইতেও আছে, এসএসআই বইতেও আছে, সেটা হলো পয়েন্টটা স্যাটেলাইটের শক্তির মতো। স্যাটেলাইটের শক্তি তোমার পড়ছো কি না, ওই রকম স্যাটেলাইটের শক্তিও কিন্তু সেম রকমের হয়। আসলে বিভব শক্তিটা হয় নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এখানে একটা আকর্ষণ বল আছে, যেখানে আকর্ষণ বল থাকে সেখানে বিভব শক্তি নেগেটিভ হয়। তাহলে বিভব শক্তির মান নেগেটিভ এবং টোটাল এনার্জিটাও হয় নেগেটিভ, বুঝছো? তাহলে আমরা যেটা বলতে পারি এখানে ইপি সমান কি হবে, আচ্ছা মোট শক্তি বিভব শক্তির অনুপাত তাহলে কি, ই বাই ইপি, ই বাই ইপি কি লেখা যায় 1/2, ঠিক আছে। আর মোট শক্তির মান, গতি শক্তির মান একই, কিন্তু মোট শক্তি আসলে নেগেটিভ হয়, টোটাল এনার্জি নেগেটিভ। গতি শক্তি তো সবসময় পজিটিভ, তাই না? তাহলে গতি শক্তি ধরো তোমার 5000 জুল, ওটার সঙ্গে যদি মাইনাস বসা হতো তাহলে তুমি মোট শক্তি পাবা, জিনিসটা এমন। ওকে, তাহলে আমার এখান থেকে যেটা বুঝলাম মোট শক্তি আর বিভব শক্তি অনুপাত হলো 1:2। সো কোনো কারণে যদি ধরো এটা হয় 5000 জুল মোট শক্তি, মাইনাস হবে আর কি, মোট শক্তি মাইনাস 5000 জুল, তাহলে বিভব শক্তি হয় প্লাস 5000 জুল। এমনি বোঝানোর জন্য বলতেছি, এত বড় হয় না। আচ্ছা 5000 জুল, তারপরে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি হবে মোট শক্তি সমান একই চিহ্ন, তাই না, কিন্তু ডাবল, মাইনাস 10,000 জুল হবে। এখন মোট শক্তি মানে কি, তো ইপি যেহেতু মাইনাস 10,000, তার সাথে ইকে যোগ করো, ইপি প্লাস ইকে দিলেই দেখো কি আসে, মাইনাস 5,000 জুল আসে না, যেটা আমাদের মোট শক্তি। এখন ক্লিয়ার জিনিসটা, যে বিভব শক্তি হচ্ছে তোমার মোট শক্তি ডাবল, এটাও মাইনাস, মোট শক্তিও মাইনাস, কিন্তু গতি শক্তিটা হচ্ছে মোট শক্তির সমান মানের কিন্তু প্লাস হবে আর কি, ধনাত্মক। আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে যাই। প্লাঙ্ক ধ্রুবকের সাথে নিচে কোন রাশিটার মাত্রা অভিন্ন? প্লাঙ্ক ধ্রুবকের একক হচ্ছে জুল সেকেন্ড, এটা আগে খেয়াল রাখো, জুল সেকেন্ড। তাহলে কার সাথে তুমি কখন জুলের সাথে সেকেন্ড গুণ দিলে হবে, জুল সেকেন্ড। এখানে রৈখিক ভরবেগের কথা যদি চিন্তা করো, জুল সেকেন্ডের জন্য কি হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড, বা এরকম কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কার মাত্রা বলতে পারবা? দেখো আমরা যদি কৌণিক ভরবেগের সমান্তরাল জানি, এম আর স্কয়ার ওমেগা না, তাহলে এম এর জন্য কি কেজি, তারপর আর স্কয়ার মানে কি মিটার স্কয়ার, ওমেগা এর জন্য কি পার সেকেন্ড। দেখছো তাহলে কোনটার মাত্রা অভিন্ন হবে, কৌণিক ভরবেগের মাত্রা অভিন্ন হবে। প্লাঙ্ক ধ্রুবকের সাথে কার মাত্রা অভিন্ন, কৌণিক ভরবেগ। আরো ইজি করে বুঝাই, আমরা জানি এম ভি আর এটা কৌণিক ভরবেগ, তাই না, এটা সমানই হলো এনএইচ বাই 2 পাই। 2 পাই এর কোনো মাত্রা আছে, এম তো একটা সংখ্যা, ওটার কোনো মাত্রা আছে নাই, তাহলে এইচ এর মাত্রা কৌণিক ভরবেগের মাত্রা সেম। এটা ফর্মুলা থেকেই বলা যাচ্ছে যে এইচ এর মাত্রা আর কৌণিক ভরবেগের মাত্রাটা সেম। তাহলে আমি একক দিয়েও বুঝাইলাম, আবার হচ্ছে তোমার সূত্র দিয়ে বুঝাইলাম। এরপর দেখো সবল নিউক্লিয় বলের বেলায় কোন কণা বিনিময় হয়? সবল নিউক্লিয় বলের বেলায় বিনিময় হয় কোনটা, আমাদের মেসন। তারপর একটা তেজস্ক্রিয় মৌল 2টা আলফা কণা এবং 3টা বিটা কণা নিঃসরণ করে, তাহলে জেড আর ভর সংখ্যা কি হবে? ধরলাম আগে ছিল কত, নতুন মৌলের জেড, ওকে, ভর সংখ্যার মান কত হবে? তাহলে আগেরটার ভর মানে ইয়া হচ্ছে তোমার জেড, ঠিক আছে, আগের যে মৌল ছিল সেটা পারমাণবিক সংখ্যা ধরলাম জেড। এখন 2টা আলফা কণা চলে যাওয়া মানে কি 2 × 2 কমে গেল, মানে আগে ধর মৌলটা ছিল এরকম, এ এ দিয়ে কি লিখবো, এখানে নিচে হচ্ছে জেড, উপরে হলো এ, এখান থেকে তৈরি হলো একটা নতুন মৌল এক্স, এক্স এর জন্য এটা হচ্ছে এ প্রাইম, এটা হলো জেড প্রাইম, প্লাস কি 2টা আলফা কণা, তাহলে 2 অফ 4 আলফা দিয়ে 2। আচ্ছা তারপর কি হচ্ছে 3টা বিটা কণা, তাহলে 3 0 -1 বিটা। এখন আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমার কি হবে, এখানে আমরা লিখতে পারি যেটা এই জেড, জেড সমান কি জেড প্রাইম, জেড প্রাইম, তারপর এখানে কত আছে প্লাস 2 × 2, তাই না, 2 × 2, আর এখানে কি -3, তার মানে জেড প্রাইম কি আসে 2 × 2, তাহলে জেড প্রাইম সমান আসবে জেড -1, জেড প্রাইম জেড -1। আচ্ছা এখন এ এর দিকে তাকাই, এ বা ভর সংখ্যা, ভর সংখ্যার কথা যদি চিন্তা করো, এটার ভর সংখ্যা ছিল এ, এ সমান কি হবে এ প্রাইম, এ প্রাইম এখানে কি 2 ×
4 আর 3 ইন্টু 0, তার মানে আমরা যেটা পাচ্ছি a প্রাইম সমান a মাইনাস 8। সো আমাদের সঠিক উত্তর কি a প্রাইম হবে a মাইনাস 8, দাঁড়াও, আর এটা কি হবে z মাইনাস 1, a মাইনাস 8 আর z মাইনাস 1, ঠিক আছে, এটা আমাদের হবে উত্তর। নিম্নে কোনটা তেজস্ক্রিয়তার একক নয়? আমরা জানি রাদারফোর্ড, কুরি, বেকেরেল সবগুলো একক, বোর এখানে তেজস্ক্রিয়তা একক নয়। নিম্নে কোনটা গামা রশ্মির ধর্ম? আমরা জানি গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং প্রতিপ্রবাহ সৃষ্টি করে, আলফা বিটা গামা সবাই প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। তারপর এরা কি দুইটার কি একই বলতো? ভর সংখ্যা একই, তাহলে এরা হবে আইসোবার। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি? তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের সম্পর্ক আমরা যেটা জানি টি হাফ, এটা সমান কি ln2 বাই ল্যামডা। ln2 এর ভ্যালু কি 0.693 বাই ল্যামডা। তারপর দেখো এ ও বি দুইটা মৌলের পরমাণু ঘনত্ব সময় লেখচিত্র কোনটা? এখান থেকে আমরা কি বলতে পারি? এ মৌলের তেজস্ক্রিয়তা বেশি কিনা। তেজস্ক্রিয়তা মানে কি যেটা কত তাড়াতাড়ি বিক্রিয়া করে ক্ষয় হচ্ছে, তাহলে এর দেখো অবশিষ্ট পরমাণু সংখ্যা কিন্তু কমে যাচ্ছে বেশি, তাই না? তার মানে এটা ক্ষয় হয় বেশি, এটা তেজস্ক্রিয়তা বেশি। বি মৌল কি হচ্ছে? ক্ষয় হচ্ছে ধীরে ধীরে, তার মানে বি মৌলের ক্ষয় হতে অধিক সময় লাগে। তো যেটা ক্ষয় হতে অধিক সময় লাগবে সেটা অর্ধায়ু কি বেশি হবে না? তার মানে এটা অর্ধায়ু আসলে বেশি হবে। সঠিক উত্তর হলো 1 আর 3। কেন? কারণ বি তো ক্ষয় হচ্ছে ধীরে ধীরে। এ দেখো অর্ধেক ধরলাম, এই লেয়ারটা হচ্ছে অর্ধেক, ঠিক আছে? তাহলে অর্ধেকের জন্য দেখো এর সময় ধরলাম এখানে 5 বছর, কিন্তু বি এর সময়টা দেখো 10 বছর। তার মানে কি বি এর অর্ধায়ু বেশি এবং ক্ষয় হতে অধিক সময় লাগে, এটাই তো কথা। হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত? n-তম কক্ষপথের জন্য ইলেকট্রনের বেগ আমাদের একটা ফর্মুলা থেকে আমরা খেয়াল রাখি। সেই ফর্মুলাটা কি তোমাদের খেয়াল আছে? n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে e ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট m r n। এটাকে খেয়াল রাখবে রুট থাকে, এক নম্বর কথা, রুট ওভার 4 পাই এপসাইলন নট m r n। তাহলে e ডিভাইড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট m r n এখান থেকে আসতেছে। এটা হলো আমাদের বেগের ভ্যালু। আচ্ছা, এরপর দেখি চিত্রে এ দেওয়া আছে এ সমান হোয়াট। আচ্ছা, এ হলো কত ল্যামডা, 1 বাই ল্যামডা মানে কি এটা গড়ে বোঝাইছে, ঠিক আছে? তাহলে এ কি? এ হচ্ছে আমার টাইম, যেখানে কি 0.5 এর নট আছে, তার মানে এ হলো একটা অর্ধায়ু, মানে অর্ধেক সংখ্যক অবশিষ্ট আছে। অর্ধায়ু হলে আমরা কি বলি? ln2 বাই ল্যামডা না? ln2 বাই ল্যামডা, তো এটা হবে ln2 বাই ল্যামডা 0.693 বাই ল্যামডা। উদ্দীপকে বি সমান কত? বি হচ্ছে আমাদের 1 বাই ল্যামডা, না বি সমান কত? আচ্ছা, বি সমান কত এই ভ্যালুটা আমার বের করতে হবে। যে টাইম যদি 1 বাই ল্যামডা হয় আমার সময় কতটুকু হয়। তাহলে দেখি, আমরা জানি যে n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এখন যদি টি হয় 1 বাই ল্যামডা তাহলে কি n নট সমান e টু দি পাওয়ার মাইনাস 1 আসে না? তাহলে n নট বাই e, তাহলে বি সমান কি n নট বাই e। তাহলে 1 বাই e এর ভ্যালু বের করো। 1 বাই এর ভ্যালু কি আসে আমাদের? 1 বাই এর ভ্যালু আসবে 0.37 n নট। তাহলে 1 বাই e এর ভ্যালু 0.37। কোন তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা হলো n নট, কত সময় পরে n সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে? তাহলে টাইমটা আমরা কিভাবে বের করছিলাম? এটা আমরা সূত্র দেখি, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক আগে বের করে তারপর বুঝাই। n সমান হবে n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা এইটা লিখতে পারি আগের মতো যে n নট বাই n, এটা সমান কি e টু দি পাওয়ার ল্যামডা টি। তার মানে তুমি লগ নাও, মানে ln নাও, ln অফ n নট বাই n সমান হলো ল্যামডা টি। তার মানে টি সমান কি? টি সমান হলো 1 বাই ল্যামডা ln অফ n নট বাই n। তো এটাই বলতেছিলাম যে এখানে কোন একটা অপশনে n নট হবে এখানে, আর n হবে এটা, ধরলাম এই গ নাম্বার মাইনাস দিছে। আচ্ছা, তাহলে এটা দেখো এখানে আছে, উত্তরটা লুকায়, আর একটু মডিফাই করি। এটাকে যদি আমি উল্টায় ফেলি
ধরো এলএনটাকে যদি আমি উল্টায় দেই তখন কি হবে, সামনে মাইনাস আসবে না? তাহলে এটা কি লেখা আছে, মাইনাস ল্যামডা এলএন অফ এন উপরে যাবে, এন নট নিচে আসবে। এটাকে আমি কি করলাম, উল্টায় দিলাম, তখন সামনে মাইনাস চলে আসে। তোমার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, মাইনাস 1/λ ln অফ n বাই n নট। আচ্ছা, এরপর দেখি হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যখন n সমান 3 থেকে n সমান 2 কক্ষপথে আসে তখন বিকিরিত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? এটা আমরা কিভাবে বের করি, রিডবার্গ ধ্রুবক দিয়ে, তাই না? যে 1/λ সেটা হলো RH বা রিডবার্গ ধ্রুবক, 1 মাইনাস ছোট স্কয়ার, এটা খেয়াল রাখো, মাইনাস বড় স্কয়ার, এটা শর্টকাট টেকনিক। তাহলে RH এখানে কি 1/4 মাইনাস 1/9, এই দুটোর লসাগু হচ্ছে কত, 36 গেলেই তো মিলে। হ্যাঁ, তাহলে RH 36 যদি দেই লসাগু, এখানে হবে 9 মাইনাস 4, তার মানে 5 আসে। তো আমরা কি লিখতে পারি, ল্যামডা সমান হবে, উপরে থাকবে কি 36, নিচে থাকবে 5 আর, তাহলে 36/5 আর। আমাদের সঠিক উত্তর কি হবে, 36/5 আর। কোন পরমাণু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কখন? যখন এটা আলফা কণা নিঃসরণ করে না। নিউট্রন তখনও না, ভরও কমতেছে। তারপরে একদমই কোনো পরিবর্তন হবে না, সেটা হলো ফোটন, তাই না? বিটা কণা নিঃসরণ করলে তো পারমাণবিক সংখ্যা একটা বাড়ে। নিউট্রন নিঃসরণ করলে ভর সংখ্যা 1 কমে, পারমাণবিক সংখ্যা 1 কমে। আলফা কণা নিঃসরণ করলে ভর সংখ্যা 2 কমে, ভর সংখ্যা 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। কোনটি তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসৃত হতে পারে না? তেজস্ক্রিয় ক্ষয় আমরা জানি নিউট্রিনো, ইলেকট্রন এগুলো সব বের হয়, প্রোটন বের হয় না সাধারণত, তাই না? প্রোটন বের হবে না। তারপর নিচের কোন বিক্রিয়ার ফলে নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপাদন করা হয়? তাহলে কোন বিক্রিয়ার ফলে নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপাদন করা হবে? সেখানে তোমার একটা কনফিউশন হতে পারে যে প্রোটন বের হয় কিনা। আসলে প্রোটনের বদলে বের হয় পজিট্রন, ঠিক আছে? ইলেকট্রনের যে E+, পজিট্রন বের হয় ওখানে। নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপাদন করা হয় কোন বিক্রিয়ার ফলে? এই যে ফিউশন নাকি ফিশন? তাহলে ফিশনকে আমরা কি বলবো, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, তাই না? আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখি। অনিয়ন্ত্রিত করলে এই যে চেরনোবিলের মতো ঘটনা হবে। চেরনোবিল কেন হয়েছিল এটা তোমরা জানো? ওখানে আসলে অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল জিনিসটা, এত বেশি পরিমাণ ওখানে তেজস্ক্রিয়তা ছড়াই গেছে, বলা হয় যে জাপানে যে হিরোশিমা আছে না, সেটার থেকেও কয়েক গুণ বেশি তেজস্ক্রিয়তা ছিল ওখানে। অর্ধায়ু গড়ের কত গুণ? অর্ধায়ু হচ্ছে ছোট, t½ এটা আমরা কি বলছিলাম, ln2 গড় আয়ু, তাই না? টাও ln2 লেখা যায় কি 0.693, তাহলে অর্ধায়ু গড়ের কত গুণ, 0.693 গুণ। তারপর ন্যাচারাল কিলার কোষ, আচ্ছা সরি, এখানে হয়তো কোনো টাইপিং মিস্টেক হয়েছে প্রশ্নে। এটা হবে যে তেজস্ক্রিয়তা, বুঝছো? এই লাইনটা না, এই যে এই লাইনটা হচ্ছে উপরেরটা প্রশ্ন। তেজস্ক্রিয়তা কি, এখানে বায়োলজি প্রশ্ন ঢুকলো কেন? তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, হ্যাঁ। তারপর স্বতঃস্ফূর্ত ঘটনা, এটাও ঠিক আছে, কোনো বাহ্যিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তাহলে সঠিক উত্তর 1, 2, 3। তারপর দেখো আইসোটপের টোপ মানে কি? আইসো মানে হলো সম, টোপ মানে হলো স্থান। তাহলে পর্যায় সারণীতে যদি একই স্থান, মানে এদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাই পর্যায় সারণীতে স্থান একই। ধরো নাইট্রোজেন যদি অনেকগুলো আইসোটোপ থাকে, সবাই কি নাইট্রোজেন না পর্যায় সারণীতে একই স্থানে আছে, তো এই জন্য নামটা হচ্ছে আইসোটোপ। টোপ মানে হচ্ছে স্থান, আইসো মানে সম, টোপ মানে স্থান, স্যারের বইতে এটা আছে। এরপর দেখো 1 mU ভরের সমতুল্য শক্তি কত? 1 mU ভরের সমতুল্য শক্তি হচ্ছে 932 mV। এটা মুখস্থ রাখবে, 1 নাম্বার কথা, তোমার যে কোনো ম্যাথে সুবিধা হবে। আর যদি করতেই চাও তাহলে এরকম করবা 1 mU মানে E equals to mc স্কয়ারে আসো, E equal to mc স্কয়ার। সো আমরা এখানে লিখতে পারি m এর বদলে 1.66 10 to the power -27 ইন্টু আলোর বেগের উপর স্কয়ার 3 ইন্টু 10 to the power 8 তার উপর স্কয়ার। তাহলে কত আসে? এটা আসে 1.494 10 to the power -10 জুল, ঠিক আছে? জুলকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে আমি আবার কি করব, এটাকে ভাগ দিব কি দিয়ে, 1.6 10 to the power -19 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা কি পাবো, ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট এটা কত আসে, 9.3375 এরকম আসে।
আচ্ছা করে দেখি একটু 1.494 10 to the minus 10 হ্যাঁ 9.3375 10 to the power 8 ইলেকট্রন ভোল্ট। তাহলে যদি মেগা করো তাহলে কি আসে 933 এইরকম আসবে এমইভি। সো যাই হোক এত পেঁচানোর দরকার নাই, তুমি মাথায় রাখবা মুখস্থ মানটা বসাবা 932 বা 933 হইতে পারে এইরকম। যেমন এখানে দেখো 0.0377 এমইউ, বন্ধ শক্তি কত? তাহলে এমইউ কে যদি আমরা ইয়াতে কনভার্ট করি কি আসে 0.0377 ইন্টু 932 করো, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা কত আসে আমাদের 35.1 এমইভি, এত এমইভি হবে। রিডবার ধ্রুবকের মান কত? রিডবার ধ্রুবকের মান হচ্ছে রিডবার ধ্রুবকের মানটা 1.097 10 to the power 7, তাই না? -7 না কিন্তু 1.097 10 to the power 7 পার মিটার রিডবার ধ্রুবকের মান। এরপর তেজস্ক্রিয়তা কি? এটা নিউক্লিয় ঘটনা, স্বতঃস্ফূর্ত ঘটনা। এটা কি পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল? হ্যাঁ, কেন নির্ভরশীল? কারণ দেখো যেগুলো পারমাণবিক সংখ্যা অনেক কম ওগুলো কি তোমার তেজস্ক্রিয়তা দেখায়? অক্সিজেন, তারপর হিলিয়াম, হাইড্রোজেন, এরা তো সহজে দেখায় না। যাদের পারমাণবিক সংখ্যা 86 এর উপরে বা কোথাও বলা আছে 84 এর উপরে তারাই তেজস্ক্রিয়তা দেখায়, তাই না? তার মানে এটা তিনটার উপরে নির্ভরশীল হবে। এটা ফিশন বিক্রিয়া, এটা এখানে কয়টা নিউট্রন তৈরি হবে? ফিশন বিক্রিয়ায় শক্তি কয়টা নিউট্রন তৈরি হয়? এটার জন্য তো তিনটা বের হয়, এটা আমরা জানি মুখস্থ মান, তা আমরা একটু বের করার ট্রাই করি। এখানে হচ্ছে 236 মাইনাস 141 বিয়োগ করলে কত হয় 5, এখানে হলো 9 আর 95 থেকে 92 বিয়োগ করে কত আসে 3। তার মানে এখানে যে থাকতেছে তিনটা ভর সংখ্যা থাকতেছে, তাই না? আচ্ছা, কিন্তু এটা 92, এখানে 56 36 যোগ করলেও দেখো 92 আসে, তাই না? তার মানে যে তিনটা ভর সংখ্যা থাকতেছে এখানে কোনো পারমাণবিক সংখ্যা নেই কিন্তু তিনটা ভর সংখ্যা আছে। তার মানে কি আমরা চিন্তা করতে পারি যেখানে তিনটা নিউট্রন আছে, এরকম 10 এর তিনটা নিউট্রন আছে, সো কয়টা নিউট্রন বের হবে? তিনটা নিউট্রন বের হবে। নিউটনের ক্ষেত্রে সঠিক কি চার্জহীন কণিকা ক্ষয়প্রাপ্ত হলে একটা প্রোটন, ইলেকট্রন, অ্যান্টি নিউট্রন বের করে। হ্যাঁ ঠিক আছে, এটা অত্যধিক ভেদন ক্ষমতা সম্পন্ন। তাহলে নিউটনের তো কোনো চার্জ নেই, সহজে কি থামাইতে পারবা না, আকারও ছোট, তাহলে অত্যধিক ভেদন ক্ষমতা সম্পন্ন। আবার নিউটনকে তো এইভাবে লেখা যায় পি প্লাস ইলেকট্রন ইন্টু অ্যান্টি নিউট্রিনো, তাই না? এটা আমরা জানি বিক্রিয়াটা এরকম ভাবে নিউটনটা চেঞ্জ হয়। চার্জহীন কণিকা, সঠিক উত্তর এখানে তাহলে 1 2 3। এরপর দেখো বোরের স্বীকার্য অনুযায়ী অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ কত? NH/2πL সমান। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা কোনটা? ক্ষয় ধ্রুবকে সবসময় কি থাকে পার ইয়ার থাকে না, এরকম থাকে, তাহলে এটা হলো পার টি। ক্ষয় ধ্রুবকের মাত্রা পার টি বা পার সময়। n সমান n0 e to the power minus এটি, এটা কোন নিশ্চিতকে সমর্থন করে? আমরা জানি এতক্ষণ তো গ্রাফগুলো দেখে আসছো এই ধরনের, তাই না? ব্যস্তানুপাতিক টাইপ গ্রাফ, বাট যেহেতু এর তো এই জন্য গ্রাফটা এরকম হবে। তেজস্ক্রিয় বস্তুখণ্ডের জীবন কি? গড় জীবন। আচ্ছা, গড় জীবন মানে হলো 1/λ, এটা মেইন কথা। 1/λ সমান কি লেখা যায়? এটা লেখা যাবে t½ divided by ln2, t½ by ln2। তাহলে এখানে কোনটা আছে দেখো 1/λ আছে, তাহলে সঠিক উত্তর এটা। এরপর যখন কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয় তখন পর্যায় সারণীতে অবস্থান কতটুকু সরে? আলফা কণা কমে যাওয়া মানে কি -2 না, মানে Z-2, পারমাণবিক সংখ্যা 2 কমে, তাহলে কত ঘর সরবে? 2 ঘর সরতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে কোনটা চৌম্বকীয়তা দ্বারা সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়? একদম ছবি দেখাইছিলাম তাই না, বিটা রশ্মি একদম বেঁকে যায়, আলফাটা হালকা বেঁকে যায়, সব থেকে বেশি বিক্ষিপ্ত হয় বিটা রশ্মি। যদিও মনে হতে পারে যে ভর হিসাবে হয়তো আলফা হবে কিনা, এখানে বিটা রশ্মি বেশি বেঁকে যায়, এটা খেয়াল রাখবো আমরা। একটা বিটা কণা নির্গত হলে কি হয় নিউট্রনে, ধরলাম এটা এ, এটার এখানে হলো 9, এখানে হলো 10, সরি 9 দিয়ে 10 হয় না, 9 দিয়ে ধরলাম 20, ঠিক আছে? এখানে যদি বিটা বের হয় তাহলে কি এটা -1, এখানে 0 বিটা। তো এখানে যে মৌলটা এটা ধরলাম এক্স, ভর সংখ্যা তো কোনো চেঞ্জ নেই, এটা 20 থাকলো।
এই মোলটা হচ্ছে বি। তা আমরা কি বলতে পারি x মাইনাস 1 সমান কি 9 না? তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে 10। আগে 9 ছিল, এখন 10। কি বলা যায়, তখন প্রোটন সংখ্যা একটা বৃদ্ধি পায়। তার মানে বিটা ক্ষয় হলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। কি বলছে তারপরে প্রশ্ন দেখো, নিচে কোনটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ? আলফা রশ্মি, বিটা রশ্মি, ফটো ইলেকট্রন, গামা রশ্মি। আচ্ছা, এটার মধ্যে আমরা জানি গামা রশ্মিটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, পুরোটাই তরঙ্গ, এখানে কণার মতো না, আলফা বিটা বা ইলেকট্রনের মতো না। 1 কুড়ি সমান কি 3.7 10⁻10 বেকেরেল। এখানে তো পড়ানোর কিছু নাই, মুখস্থ মান। তারপর দেখো, প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি অনুপাত। এখন আমরা জানি E1 সমান কি E0 আর E of n সমান কি হয় E0 বাই n স্কয়ার। তাহলে প্রথম দ্বিতীয় কক্ষপথ E1 বাই E0 মানে E2, এটা সমান কি হবে E0 ডিভাইড বাই E0 স্কয়ার না, তাহলে 4। তাহলে কি বলা যায় 4:1। প্রথম ও দ্বিতীয় কক্ষপথে শক্তি অনুপাত হচ্ছে 4:1। হ্যাঁ। তারপর দেখো নিচে কোনটা চার্জ নিরপেক্ষ রশ্মি? চার্জ নাই কার, গামা রশ্মি কোনো চার্জ নাই। আলফা পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, বিটা রশ্মিও নেগেটিভ। তারপর একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হলো 5 ইয়ার্স। কত বছর পর? 1/32 অংশ অপরিবর্তিত থাকবে। 1/32 মানে কি অপরিবর্তিত থাকবে, তার মানে এটা অবশিষ্ট, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি 5 হলে কি হবে, এখানে যেটা পাওয়ার এর সাথে গুণ, তাহলে 5 × 5 সমান কি 25 ইয়ার্স, 25 বছর। তারপর কি বলছে, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস প্রথম ধাপে থোরিয়াম হলো, পরবর্তী ধাপে প্যালাডিয়াম মনে হয়, না প্যালাডিয়াম নাকি পিএ মাথায় আসতেছে না, আচ্ছা যাই হোক, এই নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে এই দুই ধাপে কি কি রশ্মি নির্গত হবে? প্রথমে দেখো 92 থেকে 2 কমছে, আবার এখানে ভর সংখ্যা 4 কমছে, তাই না? 4 আর 2, তাহলে কি হয়েছে প্রথমে আলফা। এরপর দেখো ভর সংখ্যা কোনো চেঞ্জ নাই, 34 234 আছে, তবে 90 থেকে 91 হয়েছে। তাহলে ভর সংখ্যার চেঞ্জ যদি না হয় কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়ে, তখন কি হবে বিটা। তাহলে প্রথমে আলফা, পরে হবে বিটা, আলফা ও বিটা। এরপর কি দেওয়া আছে, কোন মৌলটা তেজস্ক্রিয়তা সর্বাধিক? আচ্ছা, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। কি বলছে, নিচে কোন মৌলের তেজস্ক্রিয়তা সর্বাধিক? এ বি সি ডি। এটার মধ্যে দেখো সবথেকে বেশি ক্ষয় হয়েছে কে? এ। তাহলে এটা যেহেতু বেশি ক্ষয় হয়েছে, তাহলে এটা কি তেজস্ক্রিয়তা সর্বাধিক, বা এটা খেয়াল রাখবা ক্ষয় ধ্রুবকের উপর আসলে ডিপেন্ড করে, যার ক্ষয় ধ্রুবক বেশি, ল্যামডা যার বেশি, তার তেজস্ক্রিয়তা বেশি। তাহলে এর তোমার তেজস্ক্রিয়তা সর্বাধিক। বিটা রশ্মি কি আয়নন ক্ষমতা আছে, ভর ইলেকট্রনের ভরের সমান, প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তিনটাই সঠিক। এরপর নিউক্লিয়াসে ভর ত্রুটির সঠিক সমীকরণ কোনটা? ভর ত্রুটির সঠিক সমীকরণ হচ্ছে ডেল এম। এখন ভর ত্রুটি মানে কি, এই যে নিউট্রন আর প্রোটন এগুলো যখন আলাদা ছিল, তখন যে শক্তি, মোট শক্তি, বা তখন মোট শক্তি না, আসলে মোট ভরের কথা চিন্তা করো। নিউট্রন আর প্রোটন যখন মোট ভর মানে আলাদা আলাদা থাকে, তখন যে মোট ভর আলাদাভাবে, এরা যখন যুক্ত হয়ে তোমার অণু-পরমাণু গঠন করলো, তখন ভরের তোর একটু কি হয়, কমে যায়। এই যে ভর কমে গেল, আলাদা যখন ছিল তার তুলনায় যুক্ত হওয়ার ফলে একটু কমে গেল, তখন কি শক্তি নির্গত হয়, তাই না? এটাকে বলা হারানো ভর। তো হারানো ভরের মানটা কত? হারানো ভরের মান হচ্ছে জেড ইন্টু এমপি। জেড হলো কি প্রোটন সংখ্যা, তার সাথে প্রোটনের ভর, যোগ এ মাইনাস জেড কি নিউট্রন সংখ্যা, তার সাথে নিউট্রনের ভর এম এন। তাহলে এই যে পূর্ববর্তী অবস্থার ভর মাইনাস কি, এটা হলো পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর। পরমাণু না, আমরা নিউক্লিয়াসের ভর বলবো। তাহলে এটা করলে আমরা কি পাবো, হারানো ভর পাবো। এটা হচ্ছে ডেল এম এর সূত্র। আর এই ডেল এম এর সাথে যখন আমরা কি করব, সি স্কয়ার গুণ দিব, তখন ভর শক্তি পাবো। গামা রশ্মির বেলায় কোনটা সঠিক নয়? স্থির ভর শূন্য, আধান নিরপেক্ষ, চৌম্বকীয়তা দ্বারা প্রভাবিত হয়, ভেদন ক্ষমতা বেশি। এটাতে চৌম্বকীয়তা দ্বারা প্রভাবিত হবে না। সো এই ছিল আমাদের একদম 19 সাল পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে আমরা সবগুলো করে ফেলছি। যেহেতু এটা শর্ট সিলেবাসের চ্যাপ্টার, বলা যায় বিগত বছর আমরা 6 বছর প্রশ্ন করে ফেললাম, তাই না? তো সবাই ভালো থাকো। ক্লাসটা আমি চেষ্টা করছি একদম কম্প্যাক্টলি নেওয়ার, যাতে তোমাদের কোনো বাড়তি সময় নষ্ট না হয় এই ক্লাস করলে। তো মাঝখানে একটু আমাদের প্রবলেম হয়েছিল, তাই না? বলছিলাম হয়তো যে রেকর্ডে মাঝে থেমে গিয়েছিল ক্লাসটা। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে।